হ্যালো এভরিওয়ান। দেখুন, হার্ট নিয়ে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু একটা টেনশনে থাকি এবং প্রচণ্ড কিন্তু আমরা কৌতূহল নিয়ে থাকি। একটু সামান্য বুকে ব্যথা হচ্ছে, যদি এটা গ্যাস্ট্রিক ব্যথা থাকে তাহলে আমরা সন্দেহ করি এটা হার্টে ব্যথা নয় তো। হঠাৎ করে আমরা ভাবি যে একটু প্রেশারটা মেপে নিই, দেখি প্রেশারটা বেড়ে গেল না তো। তো এই বিভিন্ন রকম রোগ থেকে যত রোগ হয় তার মধ্যে আমরা হার্ট নিয়ে প্রচণ্ড টেনশনে থাকি কিন্তু প্রত্যেকটা মানুষ, কি ছেলে কিংবা মেয়ে, কি ইয়াং কি বয়স্ক, যে হোক না কেন সবাই কিন্তু আমরা টেনশনে থাকি। আজকে একটা ইম্পর্টেন্ট খুব টপিকস নিয়ে আমি আলোচনা করতে চাই যে হার্ট নিয়ে, সেটা হচ্ছে হার্ট ফেলিওর। প্রথম হচ্ছে একটা হার্ট ফেলিওর একটা ভুল কনসেপশন আছে আমাদের, অন্তত 90% লোক আমরা জানি যে হার্ট ফেলিওর মানে কি, হার্টটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া। এটা কিন্তু আমরা জানি, কিন্তু অ্যাকচুয়াল এই মানেটা কিন্তু এটা যদি আমরা এটা না, এটা মানেটা পুরোপুরি আমরা ভুল, যারা জানে এটা পুরোপুরি ভুল। আমরা যদি হার্ট ফেলিওর এক কথাই বলতে চাই তাহলে হচ্ছে কি, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাড আমাদের হার্ট থেকে বেরোয় না, বডিতে যতটা যাওয়ার পরিমাণ ততটা যায় না, কিছু পরিমাণ ব্লাড আমাদের হার্টের মধ্যে থেকে যায়। নর্মালি কি হয়, নর্মালি হয় যে আমাদের 4টে চেম্বার আছে হার্টের: রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম যেটা রাইট অ্যাট্রিয়াম হচ্ছে, সেটা রাইট অ্যাট্রিয়ামে কি হচ্ছে, শরীর থেকে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে। সেই ব্লাডটা কি, সেই একটা দূষিত ব্লাড, কার্বন ডাই অক্সাইড মিশ্রিত ব্লাড, এবং সেখান থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, এবং রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাচ্ছে কিন্তু লাংসে কি হতে যায়, ফিল্টার হতে যায়, পুরোপুরি অক্সিজেনেটেড ব্লাডটা হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসে, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে এসে এটা পুরোপুরি তারপর লেফট ভেন্ট্রিকল থেকে পুরো শরীরটাকে কিন্তু ব্লাড সাপ্লাই। এটা নর্মাল ফেনোমেনা, নর্মাল মেকানিজম অফ হার্টের, কি করে হার্ট আমাদের ব্লাড শরীর থেকে নেয় এবং শরীরকে দেয়, এটা হচ্ছে নর্মাল মেকানিজম। তো নর্মালি এটা হচ্ছে, যদি দেখা যায় যে লেফট ভেন্ট্রিকল থেকে যতটা ব্লাড যাওয়ার কথা, কিছু ব্লাড যাচ্ছে না, কিছু ব্লাড যদি থেকে যায়, সেটাকে কিন্তু আমরা হার্ট ফেলিওর বলবো। এতে কিছু সিমটম, কিছু প্রবলেম আমাদের কাছে পেশেন্টরা নিয়ে আসে। এটাকে আর একটা নাম দিয়ে আমরা জানি, সেটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর নামেও কিন্তু আমরা জানি, যেটা হার্ট ফেলিওর নামে আমরা জানি। তো কিছু সিমটম থাকে, কিছু কজেশন থাকে। সিমটম যেটা থাকে, ইম্পর্টেন্ট 10টা সিমটম নিয়ে আলোচনা করব। কি কি 10 রকম সিমটম আমাদের কাছে নিয়ে আসলে আমরা কনফার্ম হব যে এটা হার্ট ফেলিওর, এবং কি কি 10টা কজ থাকে যে কারণের জন্য সাধারণত হার্ট ফেলিওর হতে পারে। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কারুচক 3 রুরাল হাসপাতাল। এবার আমরা আলোচনা করি যে হার্ট ফেলিওরের পুরো ডিটেলসটা নিয়ে ডিসকাস করি। দেখুন, হার্ট ফেলিওর আমাদের আগে কি জানতাম আমরা, আগে সাধারণত দেখা যেত যে যারা একটু বয়সজ্যেষ্ঠ বা একটু অ্যাবভ 50 ইয়ার্স, তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ দেখতে পেতাম এই সমস্যাটা। কিন্তু এখন হার্ট ফেলিওর ইয়াংদেরও হচ্ছে, মিডিল এজ এবং বয়স্ক সবার ক্ষেত্রেই কিন্তু আমরা কমন দেখতে পাচ্ছি। তার প্রধান কারণটা হচ্ছে কিছু কজেশন আছে, যে কজেশনের জন্য এই প্রবলেমটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। তো টোটাল 10টা যে কারণ আছে, যে কারণগুলো কি কি কারণে হার্ট ফেলিওর হতে পারে, সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যেটা বলবো, যে প্রথম কজেশনটা কি, যদি করোনারি আর্টারি যেটা আছে সেখানে যদি কোনো ডিজিজ হয়, করোনারি আর্টারি ডিজিজ কী কারণে আসতে পারে, যেটা আমাদের হার্টের মেন আর্টারি, সেটাতে যদি কোনো ফ্যাট সাবস্টেন্স যদি কিছু থাকে, তাতে কি হয়, এতে আমাদের করোনারি আর্টারিটা যে তার মধ্যে যে স্পেসটা কিন্তু কমে যায়, এতে কিন্তু প্রবলেম আসতে পারে, এটা হার্ট ফেলিওর হওয়ার চান্স থাকতে পারে। তাহলে 1 নাম্বার যেটা প্রবলেম হচ্ছে, সেটা করোনারি আর্টারি ডিজিজের জন্য হতে পারে, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে হার্ট অ্যাটাক। আমার প্রিভিয়াস ভিডিওতে হার্ট অ্যাটাক নিয়ে আমি ডিসকাস করেছি, আপনারা গেলে বুঝতে পেরে যাবেন যে হার্ট অ্যাটাক নিয়ে কী কী বলেছি। হার্ট অ্যাটাক ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ একটা, যে হার্ট ফেলিওরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কারণ। তো এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে হার্টের ভালভ ডিজিজ। হার্টে যদি ভালভুলার কোনো ডিজিজ যদি থাকে, সাধারণত দেখা যায় যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, যে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বার আছে, সেই চেম্বারের মাঝখানে একটা ভালভ থাকে। ভালভ যদি আমি ঠিক একটু সিম্পল ভাষায় যদি বোঝাতে চাই, তাহলে একটা দরজা, সেরকম কি হচ্ছে, সেরকম লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলেও কিন্তু একটা ভালভ থাকছে। তো যদি কোনো ভালভুলার কিছু ডিজিজ থাকে, তাহলেও কিন্তু হার্ট ফেলিওর বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর কিন্তু আসতে পারে। এটা 3 নাম্বার পয়েন্ট।
4 নাম্বার হচ্ছে হাইপারটেনশন। লং টার্ম ধরে যদি পেশেন্ট হাইপারটেনশন বা প্রেশার বেশি থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। তার কারণ হচ্ছে একটা এক্সট্রা স্ট্রেন দিতে হয় হার্টকে। এক্সট্রা স্ট্রেন দেওয়ার জন্য কার্ডিওমেগালি হয়, মানে হার্টটা বড় হয়ে যায়, এতে কিছু ব্লাড কিন্তু আস্তে আস্তে থাকতে শুরু করে। তো এই টোটাল হার্ট ডিজিজের মধ্যে টোটাল 4টে কারণ। এবার ইনফেকশনের মধ্যে কি যদি হয়, তাহলে ভাইরাল কোনো যদি ইনফেকশন থাকে, যেমন কোনো একটা ইনফ্লুয়েঞ্জা কিছু ফ্লু টাইপের ইনফেকশন যদি থাকে, বা কোভিড-19 কিছু ইনফেকশন থাকে, তাহলেও কিন্তু হার্টের প্রবলেম আসতে পারে। এই ধরনের হার্ট ফেলিওর কিন্তু হতে পারে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর হচ্ছে যে মায়োকার্ডাইটিস। আমাদের মায়োকার্ডিয়াম যে মাসেলসটা আছে, হার্টের যে মাসেলস, সেটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম, সেটাতে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, তার জন্যও কিন্তু হার্ট ফেলিওর আসতে পারে। তো মায়োকার্ডাইটিস ইজ অলসো ইম্পর্টেন্ট একটা কারণ যে হার্ট ফেলিওরের জন্য। এটা হচ্ছে টোটাল 6টা পয়েন্ট। আদার কি কি কন্ডিশন থাকতে পারে হার্ট ফেলিওর? সিএসডি। বেসিক্যালি দেখা যায় কনজেস্টিভ সিএসডি বলতে কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা আছে। আমার প্রথম ইউটিউব চ্যানেলে আমার যে প্রথম ভিডিও দেখতে পাবেন, যে কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে কিছু ডিটেলস একটা ভিডিও আমি ডিসকাস করেছি। আপনারা ওখানে গেলে আরও ডিটেলস বলতে পারবেন যে কনজেনিটাল হার্ট ডিজিজটা কী কারণে হয়, কী সিমটম নিয়ে আসে, কাদের ক্ষেত্রে হয়, এবং এর প্রগনোসিস কী আছে, আলটিমেটলি কী অবস্থায় দাঁড়ায়। কনজেনিটাল হার্ট ডিজিজ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হয়, তারপরে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়। এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশনের প্রয়োজন পড়ে, না হলে পেশেন্টের ইভেন এক্সপায়ারও হতে পারে। প্রচুর ধরনের আসতে পারে, যে কনজেনিটাল হার্ট ডিজিজ প্রচুর টাইপের হতে পারে। তো সেটা কারো ক্ষেত্রে যদি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট লং টাইম ধরে চলে আসে, তাতেও কিন্তু যে একটা হার্ট ফেলিওর কিন্তু হতে পারে। এটা হচ্ছে 7 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি অলসো ইম্পর্টেন্ট একটা কারণ। কার্ডিওমায়োপ্যাথি যদি হয়, তবুও কিন্তু একটা যদি হার্টটা বড় হয়ে যায়, তাতেও কিন্তু হার্ট ফেলিওর হওয়ার চান্সটা বেশি থাকে। 9 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে যে অ্যারিথমিয়া যেটা ইরেগুলার হার্ট রিদম, যেটা হার্টবিট ইরেগুলার হার্টবিট, সেই কারণেও কিন্তু একটা এই প্রবলেম আসতে পারে। অনেক রকম প্রবলেম এটা আছে, অনেক রকম সমস্যা রোগের জন্য কিন্তু অ্যারিথমিয়া আসতে পারে। তো এটা 9 নম্বর কারণ। 10 নম্বর আদার কারণের মধ্যে কী কী আছে? স্মোকিং যদি যারা থাকে, স্মোকার যারা থাকে, যারা অ্যালকোহল প্রচুর খায়, যাদের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম, সেডেন্টারি লাইফ লিড যারা করে, এক্সারসাইজ একদমই করে না, ইভেন কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যারা খায়, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে একটা হওয়ার চান্স বেশি থাকে হার্ট ফেলিওর। যাদের ক্ষেত্রে ডায়াবেটিক যারা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিওর হওয়ার চান্সটা বেশি থাকে। তো টোটাল যে 10টা কারণ বললাম, সেই কারণগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে হার্ট ফেলিওরের জন্য। আমরা ইভেন যে কোনো এজে সেটা আসতে পারে, ইয়াং এজ বলুন, কিংবা মিডিল এজ, কিংবা ওল্ড এজ বলুন, সমস্ত এজের ক্ষেত্রে আসতে পারে। তো এটাই এই টোটাল 10টা কারণ। আরও প্রচুর কারণ আছে, কিন্তু সেগুলো লেস ইম্পর্টেন্ট। এগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কারণগুলো বললাম, সেই কারণের জন্যই কিন্তু হার্ট ফেলিওর আসতে পারে। এবার টোটাল যে 10টা সিমটম আমি বলবো, যে সিমটমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হার্ট ফেলিওর ক্ষেত্রে থাকে, সেই সিমটমগুলো যদি দেখা যায় অন্তত, তাহলে আমরা কনফার্ম হব যে এটা হার্ট ফেলিওরই হয়েছে, এবং ইমিডিয়েট তার জন্য আমাদের ট্রিটমেন্ট যা প্রসেস আছে, সেই প্রসেস হিসাবে সেটা আমাদের করতে হবে। তো এবার আলোচনা করব যে কী কী 10টা সিমটম আমাদের থাকতে পারে। 1 নম্বর যে সিমটমটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, মানে একটুতে হাঁপিয়ে যাওয়া। এটা অল্পতে রেস্ট অবস্থায়, ইভেন পেশেন্ট শুয়ে থাকলে সব থেকে বেশি হয়। সঙ্গে সঙ্গে রাতের দিকে পেশেন্ট কী করে, যে বেডে শুয়ে থাকতে পারে না, উঠে বসে সবসময় থাকতে চাই, যখনই শুতে যাই তখনই শ্বাসকষ্ট বা শর্টনেস অফ ব্রেথ কিন্তু হতে শুরু করে। কারণটা কি? তার কারণটা হচ্ছে যে যেহেতু আমাদের শরীরে পুরোপুরি ব্লাডটা কিন্তু হার্ট থেকে যখন শরীরে যাচ্ছে না, কিছু ব্লাড তো থেকে যাচ্ছে, এতে কি হয়, এটা হাইপোভলিমিয়া হচ্ছে। এবার বডি কি ভাবছে, যে যেহেতু হাইপোভলিমিয়া ব্লাড কম হচ্ছে, তার জন্য কিছু ফ্লুইড রিটেনশন, সোডিয়াম পটাশিয়াম কিছু ফ্লুইড কিন্তু বডিতে বার হচ্ছে, সেটা কিডনির সাপোর্টে, সেটা কিছু টিস্যু থেকে বার হচ্ছে। এতে কি হচ্ছে, যখন ফ্লুইড বার হচ্ছে, এতে অতিরিক্ত ফ্লুইড, ওইদিকে ব্লাডটা হার্টের মধ্যে থাকছে, ফ্লুইড বার হওয়ার জন্য কিছু আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে, তার সাথে সাথে অ্যাসাইটিস কিছু হচ্ছে, পা ফুলে যাচ্ছে। যখনই শুতে যাচ্ছে তখনই ফ্লুইডগুলো নিচ থেকে ওপরের দিকে আসছে, শুতে গেলে সমান নিচ থেকে আস্তে আস্তে লাংসের দিকে এসেই কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, পালমোনারি ইডিমা তখন দেখা যাচ্ছে। তো শর্টনেস অফ ব্রেথের জন্য পালমোনারি ইডিমা অবশ্যই দায়ী, এবং তার জন্য অ্যাসাইটিস বা সোয়েলিং অফ ইডিমাটা, সোয়েলিং অ্যাঙ্কেল জয়েন্টে, এই প্রবলেমের জন্য শর্টনেস অফ ব্রেথ কিন্তু দায়ী। স্পেশালি মোর ইম্পর্টেন্ট শর্টনেস অফ ব্রেথ ডিউরিং লাইন ডাউন এবং রেস্ট পজিশনে সব থেকে বেশি দেখা যায়। এটা হচ্ছে 1 নম্বর এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিমটম দেখা যায়। আমরা যদি
এরকম মিডল এজ একটা পেশেন্ট আমাদের কাছে যদি আসে বা ওল্ড এজ পেশেন্ট যদি আমাদের কাছে আসে, যদি হিস্ট্রি যদি দেখা যায় হার্টের প্রবলেম ফ্যামিলিতে ছিল, বা পেশেন্ট স্মোকার আছে, অ্যালকোহল পেশেন্ট খায়, এর আগে হয়তো কোনো ডায়াবেটিক আছে, তারপরে যদি শর্টনেস অফ ব্রেথ একটা মাত্র সিমটম যদি থাকে, তাহলে কিন্তু আমরা 100% বলে দিতে পারবো যেটা হার্ট ফেলিওরের দিকে লক্ষণ যাচ্ছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিছু টেস্ট আমাদের দিতে হয়, সেই টেস্টগুলো কিন্তু অবশ্যই করার প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবার দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে যে ফ্যাটিক, টায়ার্ডনেস, প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, ইভেন রেস্টেও পেশেন্ট প্রচণ্ড টায়ার্ড থাকে, চলাফেরা করতে একদমই পারে না। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে সোয়েলিং অফ অ্যাঙ্কেল, সোয়েলিং অফ লেগ, তার সঙ্গে অ্যাসাইটিস, লোয়ার অ্যাবডোমেন একটা সোয়েলিং থাকে। আপনাদের আগেই বললাম যে একটা ফ্লুইড রিটেনশন হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু সোয়েলিংটা এটা বেসিক্যালি দেখা যাচ্ছে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা হার্ট ফেলিওরের সব থেকে ইম্পর্টেন্ট সিমটম যে সোয়েলিং অফ লেগ, তার সাথে অ্যাঙ্কেল জয়েন্ট, তার সঙ্গে লোয়ার অ্যাবডোমেন একটা অ্যাসাইটিস থাকছে। আমাদের ম্যাক্সিমাম একটা ভুল কনসেপশন হয় ডিফারেন্সের ডায়াগনোসিস করতে, যে অনেকজন আমরা হয়তো ভেবে ফেলি যে সোয়েলিং হয়েছে মানে হয়তো কিডনির কোনো প্রবলেম আছে, সোয়েলিং হয়েছে মানে থাইরয়েডের কোনো সমস্যা আছে, সোয়েলিং হয়েছে মানে ওবেসিটি কিছু একটা প্রবলেম হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ধারণা করি, কিন্তু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা হার্ট ফেলিওরও একটা ইম্পর্টেন্ট সিমটম সোয়েলিং হওয়ার জন্য, এটা কিন্তু আমরা একদমই পাত্তা দিই না। তো এটা অবশ্যই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম, এটাকে যদি আমরা গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত। এটা 3 নম্বর পয়েন্ট। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে চেস্ট একটা পেন, বুকে একটা কনস্ট্যান্টলি একটা পেন থাকছে। তার কারণটা হচ্ছে যে ইনকমপ্লিট ব্লাড ঠিকঠাক যেতে পারছে না, লাংসে ঠিকঠাক করে ব্লাড যেতে পারছে না, এই জন্যই কিন্তু একটা পেন একটা কনস্ট্যান্টলি একটা থাকছে। এবার 5 নম্বর হচ্ছে কাফ, কাশি একটা কনস্ট্যান্ট থাকছে, এবং হোয়াইট এবং পিঙ্ক টাইপের একটা মিউকাস বেরোচ্ছে, তার মধ্যে হয়তো ব্লাডও থাকছে। এটা কনস্ট্যান্টলি পেশেন্ট আমাদের কিন্তু একটা হিস্ট্রি দেবে। একটা র্যাটলিং, ঘড়ঘড়া কাশি, স্পেশালি অ্যাট নাইট শুতে গেলে বেশি হচ্ছে, এই হিস্ট্রিটা আমাদের দেবে। যে ডাক্তারবাবু অন্য সময় হয় না, ঠিক রাতে যখন ঘুমাতে যাই তখনই বেশি কাশি হয়। এটার সঙ্গে আমরা অনেক সময় একটা গুলিয়ে ফেলি যে পেশেন্ট যারা হয়তো যে একটা ক্রনিক ব্রঙ্কাইটিসও যারা থাকছে, বা অ্যাজমাটিক কিছু বা ব্রঙ্কেকটিসিস কিছু রোগ থাকে, তাদের ক্ষেত্রে আমরা গুলিয়ে ফেলি। তো এটা আমরা অবশ্যই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে হার্ট ফেলিওর বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের জন্য কিন্তু কাশির প্রবলেম আসতে পারে, এবং তার সাথে কাশিতে একটু ব্লাডও থাকতে পারে, এবং র্যাটলিং, ঘড়ঘড়া টাইপের কাশি কিন্তু আসতে পারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট সিমটম। এটা 5 নম্বর। 6 নম্বর হচ্ছে র্যাপিড ইরেগুলার হার্টবিট একটা থাকে, একটা প্যালপিটেশন কনস্ট্যান্টলি একটা থাকছে। তার কারণ হচ্ছে যে যেহেতু হাইপোভলিমিয়া হচ্ছে, ব্লাড সবসময় হার্ট চাইছে যে বেশি করে ব্লাড বেরোয়, এতে কিন্তু হাইপোভলিমিয়ার লেভেলটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এই জন্যই কিন্তু প্যালপিটেশন এবং একটা কনস্ট্যান্টলি একটা র্যাপিড ইরেগুলার হার্টবিট কিন্তু দেখা যাচ্ছে। এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর হচ্ছে ওয়েট গেন। ওয়েট গেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে উনি বয়স কম ছিল, আবার দেখা যাচ্ছে ওজন কম ছিল, হঠাৎ করে কিছুদিনের মধ্যে বেশি ওজন বেড়ে গেছে। তার কারণটাই হচ্ছে যে যেহেতু হাইপোভলিমিয়া প্রচুর পরিমাণে ফ্লুইড রিটেনশন হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম প্রচুর সিক্রেশন বেড়ে যাচ্ছে শরীর থেকে, কিডনি থেকে, বিভিন্ন টিস্যু থেকে হচ্ছে, তার জন্য কিন্তু পা হাত ফুলে যাচ্ছে, অ্যাবডোমেনে লোয়ার পেটের নিচের দিকে জল জমছে, এতে কিন্তু আমাদের ওয়েট গেন হচ্ছে। হঠাৎ করে 50 থেকে 55 কেজি হয়ে গেল 1 মাসের মধ্যে, এরকম একটা হিস্ট্রি আমাদের পেশেন্ট কিন্তু দেবে। এটা 7 নম্বর পয়েন্ট, ওয়েট গেনটা ফ্লুইড বিল্ড আপের জন্য এটা বেসিক্যালি হয়। 8 নম্বর নসিয়া এবং ল্যাক অফ অ্যাপেটাইট, কনস্ট্যান্টলি একটা বমি বমি ভাব থাকছে, তারপর খিদের প্রতি কোনো চাহিদা থাকে না। তার কারণ হচ্ছে যে কমপ্লিটলি পেশেন্ট ফ্যাটিক থাকে, শর্টনেস অফ ব্রেথ থাকে, তার জন্য কিন্তু কমপ্লিটলি খিদে চলে যায় একদম। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে লাইট হেডনেস এবং ফেন্টনিং। তার মানেটা কি? তার মানে অল্পতেই মাথা ঘুরে যাচ্ছে এবং চোখে মুখে তারা ছিটকাচ্ছে, হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে। এটা একটা হিস্ট্রি আমাদের দেবে। তার কারণটা হচ্ছে পেশেন্টের মধ্যে প্রচুর ফ্যাটিক থাকছে, লস অফ অ্যাপিটাইট হয়ে যায়, শর্টনেস অফ ব্রেথ হয়ে যায়, তার জন্য এই প্রবলেমগুলো আমাদেরকে হিস্ট্রি কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা দেয়। এটা 9 নম্বর পয়েন্ট। এবার 10 নম্বর পয়েন্ট হচ্ছে হুইজিং। আমরা পেশেন্ট দেখতে পাবো, হার্ট ফেলিওরের পেশেন্ট কিন্তু আমরা ইজিলি দেখতে পাই, মুখ হাতটা পুরো ফুলা আছে, তার সাথে সাথে সাই সাই করছে, চোখ ফুলা, বাঁ ফুলা, পেটটা ফুলা আছে, হাঁটতে পারে না, শর্টনেস হাঁপিয়ে যাচ্ছে, সাই সাই করে একটা আওয়াজ বুকের মধ্যে দূর থেকেও শোনা যাবে, একটা হুইজিং সাই সাই করে আওয়াজ শ্বাসকষ্টর মতো হয়। তো এটা দূর থেকেও কিন্তু আমরা শুনতে পাবো। তো টোটাল যে 10টা সিমটম বললাম, যদি হিস্ট্রি অফ যে হিস্ট্রিগুলো বললাম, একটা লাইফস্টাইল যে হিস্ট্রি, স্মোকার কিংবা অ্যালকোহল কিংবা কনস্ট্যান্টলি যারা কোল্ড ড্রিঙ্কস খায়,
যাদের ল্যাক অফ অ্যাক্টিভিটি থাকে, বাড়িতেই সবসময় থাকে, যাদের হিস্ট্রি অফ হার্ট ডিজিজ ফ্যামিলিতে আছে, যারা হয়তো ডায়াবেটিক, যারা হয়তো প্রেশার বেশি, তাদের 2 থেকে 1টা সিমটম যদি প্রেজেন্ট থাকে, যে 10টা সিমটম বললাম, তাহলে অবশ্যই আপনারা কনফার্ম ধরে নেবেন যে আমার এটা হার্টের সমস্যা, হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে। তাহলে অবশ্যই ইমিডিয়েট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে, কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়বে, না হলে এটা খারাপ জায়গায় পৌঁছাতে পারে, ইভেন এক্সপায়ার বা ডেথও হতে পারে। তো 10টা যে সিমটম বললাম, আরও অনেক সিমটম আছে, কিন্তু সেটা খুব লেস আসে। এই যে সিমটমগুলো কথা বললাম, শেষের সিমটমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম। কজেশন যেটা 10টা বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশন। কাইন্ডলি আপনার বা আপনার ফ্যামিলির বা আপনার আশেপাশে কারো ক্ষেত্রে যদি এটা দেখতে পান, তাহলে অবশ্যই আপনারা তাদেরকে আশ্বস্ত করুন যে ইমিডিয়েট আপনি লোকাল কোনো হসপিটালে বা লোকাল কোনো ডক্টরের কনসাল্ট করুন, যে আপনার অন্তত এই প্রবলেম হচ্ছে। না হলেও একটা অবশ্যই একটা ইসিজির অ্যাডভাইস করুন। সেলফ হিসাবে যে কোনো রোগ ইসিজি করা যায়, সবাই এখন শিক্ষিত, সবাই হয়তো গুগল দেখে সার্চ করতে পারে অন্তত ইসিজিতে কী লেখা আছে, যে এটা হার্ট ফেলিওর দিকে কিছু যাচ্ছে নাকি। অন্তত অবশ্যই একটা ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, ইনভেস্টিগেশনের জন্য একটা ইকোকার্ডিওগ্রাফি আমি ডেফিনেটলি করতে পারি। তার সাথে সাথে আমি কি করতে পারি, একটা সিম্পল ব্লাড টেস্ট আমি করে নেব, তার সাথে সাথে ইউরিয়া ক্রিয়েটিনিন করে আমি দেখে নেব যে কিডনির কোনো প্রবলেম হচ্ছে নাকি। আমরা তাহলে কনফার্ম হয়ে যাবো, যদি এখানে যদি হার্টের প্রবলেম থাকে তাহলে ক্রিয়েটিন লেভেলটা ঠিক থাকবে। তার সাথে সাথে আমি হয়তো দেখে থাইরয়েড ফাংশনটা করে নেব, যে থাইরয়েডে কোনো সমস্যা হচ্ছে নাকি। হঠাৎ করে থাইরয়েডের সমস্যা হলেও কিন্তু এটা পা হাত মুখ টুক ফুলে, তো সেটাও আমি কনফার্ম হয়ে যেতে পারবো। তো এই টোটাল ইনভেস্টিগেশন যেগুলো বললাম, তার সাথে সাথে যেগুলো কজেশন আমি বললাম, তার সাথে সাথে যেগুলো সিমটম বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস আমাদের যদি একটু সচেতন আমরা মেনটেন করি, তার সাথে যদি আমরা অন্তত একটু যদি লাইফস্টাইলটা চেঞ্জ করি, একটু স্মোকিংটা যদি অ্যাভয়েড করি, একটু অ্যালকোহলটা যদি অ্যাভয়েড করি, তাহলে ডেফিনেটলি আমরা হার্ট ফেলিওর থেকে কিন্তু বাঁচা যাবে। তো যেগুলো আমরা কি করে ঘরোয়া পদ্ধতিতে, আমি যদি বলি যে কি করে আমি ঘরোয়া পদ্ধতিতে উইদাউট মেডিসিনে হার্ট ফেলিওরকে আমাদের প্রবলেম সলভ করা যায়, 100% সলভ করা যায় না, কিন্তু 70 থেকে 80% কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। কী করে পসিবল প্রবলেম সলভ হওয়া, যদি আমার দেখা যায় স্মোকিং, অ্যালকোহল, যারা ফাস্ট ফুড, রিচ ফুড যারা প্রচুর খাচ্ছে, সেগুলো আমি অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে আমাকে রেস্টুরেন্ট ফুড টোটালি অ্যাভয়েড করতে হবে, রেড মিট টোটালি অ্যাভয়েড করতে হবে, তার সাথে ফ্যাটি ফুড, স্যাচুরেটেড ফ্যাট, এগুলো টোটালি আমাকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে আমরা যদি যারা একটু আমার পাশে যদি কেউ ফ্লু বা কোভিড-19 নিয়ে থাকে, তাদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে, কারণ এগুলো ড্রপলেট ইনফেকশন আমাদের শ্বাস দিয়ে যেতে পারে। তো এগুলো থেকে আমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার সাথে যদি দেখা যায় যে আমার ডায়াবেটিক আমি আছি, তাহলে ইমিডিয়েট আমাকে সেটা ডায়াবেটিকের ট্রিটমেন্ট করতে হবে। তার সাথে সাথে আমাকে ডায়েট মেনটেন করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, তাহলে ডায়াবেটিকটা অবশ্যই কমবে। যদি দেখা যায় যে হার্ট অ্যাটাকে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আমি অবশ্যই একটা ভালো কার্ডিওলজিস্ট বা কোনো ফিজিশিয়ান বা কোনো কোয়ালিফাইড একজন ডক্টরের সঙ্গে কনসাল্ট করে কিন্তু আমি মেডিসিন খেয়ে এই প্রবলেমটা কিন্তু সলভ করা যাবে। তার সাথে সাথে যা কজেশন আছে সেগুলো যদি আমি ঠিকঠাক করে মেনটেন করি, তাহলে হার্ট ফেলিওর ডেফিনেটলি আমাদের রোধ করা যাবে। এখন ইদানিং যত দিন যাচ্ছে, যত লাইফ আমাদের মডার্ন হচ্ছে, এই সমস্যাগুলো আস্তে আস্তে প্রচুর হারে বাড়ছে। তার প্রধান কারণটাই হচ্ছে লাইফস্টাইল, সেডেন্টারি লাইফ লিড, আমাদের বাজে খাওয়া, স্মোকিং, অ্যালকোহল, ফাস্ট ফুড, রেস্টুরেন্ট ফুড, তার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেগুলো খায়, টোটালি এগুলোকে যত দিন যাচ্ছে, এগুলো বাড়ছে, আমাদের মধ্যে এই প্রবলেমগুলো আস্তে আস্তে বাড়ছে। ওই জন্য ইয়াং জেনারেশনগুলো এই প্রবলেমে আস্তে আস্তে ভুগছে। আগে আপনার যদি 50 ইয়ার্স ব্যাকে যান, তাহলে ইয়াংরা এই প্রবলেমে ছিল না। এখন ইয়াংদের সবসময় এই সমস্যাগুলো হচ্ছে। তার কারণ হচ্ছে ওল্ড এজ যারা থাকছে, তারা কিন্তু এই খাবারগুলোকে অ্যাভয়েড করছে। আমরা ইয়াংরা সব থেকে বেশি এই খাবারগুলো খাচ্ছি। রাস্তাতে গিয়ে হয়তো ঠান্ডা, হয়তো জল পিপাসা পেয়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, সিম্পল একটা জল না খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেলো, একটা থামস আপ, একটা কোকাকোলা, একটা স্প্রাইট, যাই হোক একটা খেয়ে নিল, কিন্তু তার মধ্যে কত পরিমাণে সুগার বা সোডা কতটা আছে সেটা আমরা না জেনে কিন্তু খেয়ে খালি পেটে আমরা খেলে এটা প্রচুর পরিমাণে সমস্যা কিন্তু হচ্ছে। তো হার্ট ফেলিওর অবশ্যই রোধ করা যাবে। আমরা যা লাইফস্টাইল লিড করছি, প্লিজ লাইফস্টাইল থেকে একটু দূরে সরুন, স্ট্রেস কমান, এক্সারসাইজ করুন, ল্যাক অফ সেডেন্টারি লাইফগুলো সরিয়ে ফেলুন। আমরা তাড়াতাড়ি অবশ্যই মিনিমাম 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, তাহলে ডেফিনেটলি আমাদের প্রবলেমটা সলভ হবে। যে সমস্যাগুলো বললাম, প্লিজ আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই জন্যই শেয়ার করতে বলছি, লোকেরা জানুক যে এই প্রবলেম, আমাদের হার্ট ফেলিওর নিয়ে যে ভুল কনসেপশন আছে সেটা অবশ্যই কিন্তু বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে লাইক, শেয়ার করুন। আশা করছি আবার ভালো কিছু টপিকস আমি নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।